আসসালামু আলাইকুম। আজ 19 এপ্রিল 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল। প্রিয় দর্শক, শুরুতেই জানাচ্ছি শিরোনাম। একটি ইস্যুতে এক হয়ে গেল আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত। ইরানে ইসরায়েলের হামলার দাবি মিথ্যা বলে জানালো তেহরান। ঢাকায় আসছেন কাতারের আমির। এবার বিস্তারিত। শুরুতেই দেশের খবর। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ও জামায়াত ইসলামীর সম্পর্ক সাপে নেউলের মতো। দলটির নেতাদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। শুধু এমনটি নয়, এক সংগঠন অন্য সংগঠনের ধ্বংস কামনা করে। এমন পরিস্থিতিতে বিরল মতৈক্য দেখা গেছে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ফিলিস্তিন ইস্যুতে দল তিনটির মধ্যে। দল তিনটির সব নেতাই বলছেন, পশ্চিমা বিশ্বের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে গাজায়। এই জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও দুষছেন তারা। পাশাপাশি নেতানিয়াহুকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোরও আহ্বান জানান আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইসরায়েলের নতুন করে ইরান আক্রমণ সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মনে হয়। নেতানিয়াহু এ যুগের হিটলার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গাজায় যেভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল, এটা গণহত্যা ছাড়া আর কিছুই নয়। গাজার নারী, শিশু ও সাধারণ মানুষকে রক্ষার স্বার্থে মানবতার পক্ষে থাকা বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তবে বিএনপি বলছে, আওয়ামী লীগ দেশের মানুষকে বোকা বানাতে ফিলিস্তিনের পক্ষে কথা বলে। আসলে তারা ইসরায়েলের পক্ষে। বিএনপির স্থায়ী কমিটি এক বিবৃতিতে জানায়, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল থেকে দুটি কার্গো বিমানের অবতরণ সর্বমহলে উদ্বেগ ও সমালোচনা সৃষ্টি করেছে। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনো চুক্তি না থাকার পরও বিমানগুলোর তেল আবিব থেকে ঢাকা বিমানবন্দরে সরাসরি অবতরণ এবং তা নিয়ে পরবর্তীকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া বক্তব্য গ্রহণযোগ্য নয়। বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী বাংলাদেশের গার্মেন্টস ইউরোপে পরিবহনের বিষয়টি বিজিএমইএ অস্বীকার করায় জনমনে আরও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যখন ইসরায়েল কর্তৃক গাজায় ভয়াবহ আক্রমণ, ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা নিয়ে সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে, সেই সময় ইসরায়েল থেকে ঢাকায় বিমান অবতরণ রহস্য সৃষ্টি করেছে বলে মনে করে বিএনপি। সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার পরও সাগরে উচ্চ ঝুঁকিতে ছিল 23 নাবিকবাহী বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটি যাতে সাগরে আবার দস্যুদের কবলে না পড়ে, সেজন্য জাহাজের চারপাশে প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। শুধু তাই নয়, জাহাজটি যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য এর দুই পাশে ছিল ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর দুটি যুদ্ধ জাহাজ। সাগরে প্রায় 500 নটিক্যাল মাইল ঝুঁকিপূর্ণ এলাকা পার করে দেওয়ার পর ইইউ এর জাহাজ দুটি নিজ গন্তব্যে ফিরে গেছে। এদিকে 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আরও কাছাকাছি চলে এসেছে। সব ঠিক থাকলে আগামী 22 এপ্রিল দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। এমভি আবদুল্লাহর সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চাইলে জাহাজ মালিক পক্ষ চট্টগ্রামের কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মেহেরুল করিম বলেন, আমাদের জাহাজ সাগরে ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করার পর ইইউ এর দুটি যুদ্ধ জাহাজ চলে গেছে। দস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর আমাদের নাবিকসহ জাহাজকে নিরাপত্তা দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পার করে দিয়েছে জাহাজ দুটি। নাবিকরা জিম্মি হওয়ার পর থেকে ওই দুটি যুদ্ধ জাহাজের নজরদারি ছিল আবদুল্লাহর ওপর। এ কারণে দস্যুরা চাপে পড়েছিল। এই দুই যুদ্ধ জাহাজের প্রতি আমরা কৃতজ্ঞ। জাহাজ মালিক পক্ষ সূত্রে জানা যায়, ভারত মহাসাগরে গত 12 মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ার পর থেকে 13 এপ্রিল দিবাগত রাত 3টার দিকে মুক্তি পাওয়া পর্যন্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর উপর নজর রাখে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের অপারেশন আটলান্টা। দস্যুদের কবল থেকে 23 নাবিক সহ জাহাজটি মুক্ত হওয়ার পর এটি দুবাইয়ের দিকে রওনা হয়। এ সময় অপারেশন আটলান্টার দুটি যুদ্ধ জাহাজ এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নিরাপদে নিয়ে যায়। সব মিলিয়ে দীর্ঘ 37 দিন আবদুল্লাহর পাশে ছিল ওই দুটি যুদ্ধ জাহাজ। সম্প্রতি অপারেশন আটলান্টা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জিম্মি দশার শুরু থেকে শেষ পর্যন্ত জাহাজটির উপর অপারেশন আটলান্টা নজর রাখছিল। 12 মার্চ এমভি আবদুল্লাহ জলদস্যুদের কবলে পড়ার পর অপারেশন আটলান্টাই প্রথম সাড়া দিয়েছিল। সেদিনই সংস্থাটির একটি জাহাজ এমভি আবদুল্লাহকে অনুসরণ শুরু করে। নাবিকদের জিম্মি দশার পুরো সময়ই অপারেশন আটলান্টা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। 15 বছর ধরে ভারত মহাসাগরের পশ্চিম অংশে জলদস্যুতা ঠেকাতে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে অপারেশন আটলান্টা সমুদ্রে নিরাপত্তার প্রশ্নে সময় উপযোগী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করে। এবার ইরান ইসরায়েল উত্তেজনা প্রসঙ্গ।
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শহরটির বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, বেশ কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইরান। দেশটির মহাকাশ সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, বেশ কিছু ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তেহরান ও ইস্পাহান সহ বেশ কিছু শহরে বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানের ইস্পাহান শহরটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই শহরে সামরিক গবেষণা ও উন্নয়ন স্থাপনা ও সামরিক ঘাঁটি রয়েছে দেশটির। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার বদলা হিসেবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে গত শনিবার রাতভর ৩০০ এর বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস কোর IRGC। এই হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু ইসরায়েল এই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালান। ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে বলে যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার খবর প্রকাশ করেছে CBS নিউজ। কিন্তু ইরানি এক কর্মকর্তা ওই খবর উড়িয়ে দিয়ে বলেছেন, ইরানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি। ওই কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের একটি বিমানবন্দরে বিস্ফোরণের যে শব্দ পাওয়া গেছে তার কারণ ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠা। ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি নগরীর আকাশ দিয়ে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করা হয়েছে। গত শনিবার রাতে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান, যা নিয়ে এক সপ্তাহ জুড়ে বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানে পাল্টা হামলা করতে পারে, আর তাতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ এক যুদ্ধ। ইরানে পাল্টা হামলা হলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারেন ইরান, এমনই আশঙ্কা করেছে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা। ইরানের রেভলিউশনারি গার্ডসের একজন ঊর্ধ্বতন জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছেন, তারা যদি ইরানের পরমাণু ক্ষেত্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে আঘাত হানবে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস 7 অক্টোবর আক্রমণ চালানোর সাথে সাথে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে ইসরায়েলের উপর তেহরানের প্রথম সরাসরি আক্রমণ ছিল 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলার প্রতিশোধ। ওই হামলায় ইরানে রেভলিউশনারি গার্ড কোরের 2 জন জেনারেল সহ 7 জন সদস্য প্রাণ হারান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের প্রধান আহমদ হাগতালাব বলেন, ইরান যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেবে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA হাগতালাবকে উদ্ধৃত করে লিখেছে, পাল্টা আক্রমণ হলে উন্নত অস্ত্রের সাহায্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হবে। হাগতালাব বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণের হুমকির কারণে তেহরানকে তার ঘোষিত পারমাণবিক নীতি ও বিবেচনা থেকে সরে এসে তা নতুন করে ঠিক করতে হতে পারে। এই ইসলামী প্রজাতন্ত্রটি বরাবর বলে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ এবং পারমাণবিক বোমা তৈরির কথা অস্বীকার করেছে। তারা অবশ্য তাদের জাত শত্রু ইসরায়েলের বিরুদ্ধে তাদের স্থাপনাগুলোর ওপর নাশকতামূলক আক্রমণ চালানোর জন্য এবং সাম্প্রতিক বছরগুলিতে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার অভিযোগ এনেছে। 2019 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারত, কিন্তু তা করবে না, কারণ ইসলামে এ জাতীয় অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের অন্যান্য কর্মকর্তা বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচির অব্যাহত সম্প্রসারণে মনে হয় যে তাদের সামরিক উদ্দেশ্য আছে। ইরানের পরমাণু কর্মসূচি খর্ব করার লক্ষ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে আসে। তখন থেকেই ইরান 2015 সালের চুক্তিতে দেয়া শর্ত অনুযায়ী তার প্রতিশ্রুতি থেকে ক্রমশই সরে এসেছে। ওই চুক্তি পুনরুজ্জীবিত করার কূটনৈতিক প্রচেষ্টা দীর্ঘদিন ধরে থমকে আছে এবং কিছু নিষেধাজ্ঞা আবার আরোপ করা হয়েছে। হাগতালাবের মতে, ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোকে ইরান চিহ্নিত করেছে এবং সকল লক্ষ্যস্থল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য তাদের কাছে আছে। ইসরায়েলের পরমাণু অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে তা সকলেরই জানা, কিন্তু ইসরায়েল কখনো তা স্বীকার করেনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনারা নিজেকে নিরাপদ ভাবছেন, অথচ আপনাদের হাতে একটি ইলেকট্রনিক ডিভাইস মানে মোবাইল ফোন আছে। এই যুগে আপনার হাতে একটা ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন থাকা মানেই হচ্ছে আপনি অনিরাপদ।
যে কোনো সময়ে আপনার যে কোনো তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কি কথা বলছেন, কি কাজ করছেন, আপনার হাতে যদি ইলেকট্রনিক ডিভাইস থাকে তাহলে তার মধ্য দিয়ে এই তথ্যগুলো কিন্তু আপনার শত্রুপক্ষের কাছে চলে যাচ্ছে। সেই জন্যে অনেকেই বলে থাকেন যে আপনি যদি নিরাপদ থাকতে চান বা আপনার যদি একান্ত মুহূর্তগুলো নিজের মধ্যেই রাখতে চান তাহলে ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন থেকে দূরে থাকুন, মোবাইল ফোনটি কিছুক্ষণের জন্যে দূরে রাখুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আগামী 22 এপ্রিল সোমবার তিনি বাংলাদেশে আসছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, কাতারের আমিরের এই সফরে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, বন্দি বিনিময়, দ্বৈত কর প্রত্যাহার ও শুল্ক বিষয়ে পারস্পরিক সহযোগিতা। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে কাতারের জনশক্তি রপ্তানি, ধর্মীয় বিষয়ে সহযোগিতা, বন্দর ব্যবস্থাপনায় কাতারের প্রতিষ্ঠান মাওয়ানির যুক্ত হওয়া, উচ্চশিক্ষায় সহযোগিতা ও কূটনীতিকদের প্রশিক্ষণ। জানা গেছে, ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের এই সময় কাতারের আমিরের এই সফরে আলোচনায় গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আসন্ন সফর উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে দুই পক্ষের কূটনীতিকরা কাজ করছেন। আসন্ন সফরকে সামনে রেখে গত সোমবার দোহা থেকে একটি অগ্রবর্তী দল ঢাকায় আসে। তারা আমিরের সফর উপলক্ষে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন। 2005 সালে কাতারের তৎকালীন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেল জাতিসংঘের রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের উপর ভোট হয়। সেখানে 15 সদস্যের নিরাপত্তা পরিষদের 12 দেশ পক্ষে ভোট দেয়। এছাড়া যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত থাকে। এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদন প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ভেটো প্রয়োগ করে যুক্তরাষ্ট্র দেখিয়েছে ফিলিস্তিনিদের সম্পর্কে তারা আসলে কি ভাবে। তিনি আরও বলেন, ওয়াশিংটন মনে করে ফিলিস্তিনিরা নিজস্ব রাষ্ট্র পাওয়ার যোগ্য নয়, এটি কেবল ইসরায়েলের স্বার্থই উপলব্ধি করতে পারে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, 7 অক্টোবরের হামলার পর থেকে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট বলেছেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি কেবল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চয়তা সহ একটি দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমেই অর্জন করা যেতে পারে। গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যতের নিশ্চয়তা দেয় এমন অন্য কোনো পথ নেই। তিনি বলেন, আবেদনকারী একটি রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়ার মানদণ্ড পূরণ করে কিনা তা নিয়ে অমীমাংসিত প্রশ্ন রয়েছে। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্সিও যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে প্রেসিডেন্সি বলেছে, মার্কিন ভেটো অন্যায্য, অনৈতিক ও অযৌক্তিক। এবার গাজার খবর। গাজা যুদ্ধে ইসরায়েল নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে। সম্প্রতি তাদের একটি কৌশল হচ্ছে কান্নারত নারী শিশুর অডিও রেকর্ডিং চালু করে হত্যার জন্য সুবিধাজনক স্থানে টেনে নেওয়া। অদ্ভুত এই কৌশলটি ব্যবহার করেছে গত রোববার ও সোমবার রাতে। গাজার নুসিরাত শরণার্থী শিবিরের উত্তরাঞ্চলের বাসিন্দারা শিশুদের কান্নার শব্দে এবং নারীদের সাহায্যের জন্য ডাকার শব্দে জেগে ওঠে। যখন তারা কান্নার উৎস খুঁজতে বের হয়, তখন ইসরায়েলি কোয়াডকপ্টাররা তাদের উপর সরাসরি গুলি চালায়। শরণার্থী শিবিরের বাসিন্দা সামিরা আবু আল লেইল মিডল ইস্ট আইকে জানান, তিনি ইসরায়েলি কোয়াডকপ্টারগুলোর রেকর্ড করা শব্দ বাজাতে এবং কিছুক্ষণ পরেই গুলি চালাতে শুনেছেন। এটি সোমবার রাতে একাধিকবার পুনরাবৃত্তি হয়েছিল। অন্য একজন বলেন, আমি এক নারীকে সাহায্যের জন্য চিৎকার করতে শুনেছি। তিনি ডেকে বলছিলেন, আমাকে সাহায্য করুন, আমার ছেলে শহীদ হয়েছে। তার ওই আওয়াজ আমি রাস্তার দিক থেকে শুনেছিলাম। সেগুলো খুবই উদ্ভট ছিল। এবার এক বাংলাদেশি শিক্ষকের দারুণ সাফল্যের খবর। প্রফেসর ডক্টর শেখ আসিফ এস মিজান বাংলাদেশের সুপরিচিত একজন শিক্ষাবিদ। সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুস সালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের এই সাবেক শিক্ষার্থী। গত 2 এপ্রিল দারুস সালাম ইউনিভার্সিটির আচার্য ডক্টর ওসমান মোহাম্মদ হাসানের পক্ষ থেকে ইউনিভার্সিটির ফেসবুকে দেওয়া এক পোস্টে ডক্টর মিজানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। প্রফেসর মিজান প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেলেন। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে ব্যবস্থাপনা পর্ষদে তাকে উপাচার্য হিসেবে উল্লেখ করে বলা হয়, 3টি স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 20 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপক ডক্টর শেখ আসিফ এস মিজানকে দারুস সালাম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। জানা যায়, ডক্টর মিজান এর আগে সোমালিয়ায় সিটি
ইউনিভার্সিটি অব মোগাদিসুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান, আলফা ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব বুরোর পোস্ট গ্রাজুয়েট স্কুলের পূর্ণকালীন প্রফেসর, সিমাদ ইউনিভার্সিটি, জামুরিয়া ইউনিভার্সিটি, গোলিস ইউনিভার্সিটি, রিফট ভ্যালি ইউনিভার্সিটি এবং নিউ জেনারেশন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন। দেশ বিদেশের জার্নালে ডক্টর মিজানের বহু আর্টিকেল ছাপা হয়েছে। তিনি নারী ও রাজনীতি নামে একটি বইয়ের রচয়িতা। ডক্টর মিজান অনেক দেশ ভ্রমণ এবং সেমিনারে অংশগ্রহণ করে পেপার প্রেজেন্টস, কিনোট স্পিকার, রিসোর্স পারসন ও চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রফেসর ডক্টর বিসান বলেন, প্রথম বাংলাদেশি প্রফেসর হিসেবে বিদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত ও পুলকিত। আমি আমার মা বাবা ও দেশকে স্মরণ করছি। আমাকে ভিসি পদে নিয়োগ মহান আল্লাহর পরম রহমত। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সর্বদা পরম দয়ালু আল্লাহর রহমত কামনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ ও দেশের আপামর জনসাধারণের কাছেও আমি কৃতজ্ঞ এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মহান প্রয়াসে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ডক্টর শেখ আসিফ এস মিজান বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম মৌলভী জোবাইদ আলী ও নূরজাহান বেগমের সন্তান। এছাড়াও ডক্টর মিজান রোটারি ক্লাব অব ঢাকা স্কলার্সের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও, রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নাম্বার 01711158496 এবং 01913089045।